আজকে কলেজ যাবো? কোন চ্যাপ্টার? কোন চ্যাপ্টার? কোন চ্যাপ্টার? সেকেন্ড পার্টের সাইড। দেখো তাহলে আজকে আমাদের টপিক হলো ব্যাকটেরিয়ার উপকারিতা। তো ব্যাকটেরিয়ার উপকারিতা বলতে এখানে কী কী পড়তে হবে? আসলে ব্যাকটেরিয়া আমাদের কী কী কাজ করতেছে এটা আমাদের ক্ষেত্রে বা যে কোনো কিছু ক্ষেত্রে কী কী উপকার করতে সেটা আমাদের এখানে উল্লেখ হবে। আর কিছু অপকারিতা আছে। অপকারিতা বলতে কী কী ধরনের রোগ সৃষ্টি করে। উপকারিতা ছোটো ক্লাসে সুন্দরভাবে পড়ছিলাম, কিছু হালকা হালকা কথা পড়ছিলাম, এখানে বিস্তারিত দেওয়া আছে। যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ব্যাকটেরিয়া কি আমাদের রোগ তৈরি করে, দেখা যায় ওই ব্যাকটেরিয়ার ওষুধ তৈরি করে আবার কি দিয়ে ব্যাকটেরিয়াই তৈরি করা হয়। এরকম কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো থেকে আমাদের কী করা হয় বলতো ওষুধ তৈরি করা হয়, এগুলো দেওয়া আছে। এবং প্রতিষেধক টিকা তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে সেম ওইরকমই, যে এখানে কী হতে পারে টিকা তৈরি করা হয়ে থাকে আমাদের ব্যাকটেরিয়া থেকে। এগুলো একটা পড়ে নিবে কোনটা থেকে কী কী ধরনের কী তৈরি করা হয়। কৃষিক্ষেত্রে যদি বলি মাটির উর্বরতা বৃদ্ধিতেও কিছু ব্যাকটেরিয়ার ভূমিকা আছে। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। মাটির জৈব পদার্থ সঞ্চয়ে ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, ঠিক আছে। এবং ব্যাকটেরিয়া মাটির উর্বরতা ও মাটির উপাদান হিসাবেও কাজ করে। নানাবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার এবং জৈব গ্যাস প্রস্তুত করে থাকে। আমরা পড়ছিলাম ওই যে সাইকেল যখন পড়ছিলাম আমরা জীব সাইকেল, যে মানে পড়ছি না ছোটো ক্লাসে পড়ছি, আবার পড়বার দিয়ে গিয়ে। তো পরিবেশে যদি বলি যে আমরা সবগুলাকে জীবগুলাকে তিনটা ক্যাটাগরি ভাগ করি, কেউ উৎপাদক, কেউ খাদ্য, কেউ হলো বিয়োজক, তাই না। আমরা পড়ছিলাম উৎপাদক কারা, গাছগুলো সবুজ গাছগুলো যেগুলো আছে যেগুলো খাদ্য উৎপাদন করে। খাদক কারা, যারা খায়। আমরা দেখছিলাম খাদকগুলাকে আবার বিভিন্ন স্তরে খাদকে ভাগ করছিলাম না, পড়ছো না ছোটো ক্লাসে। আবার এই খাদকগুলা যখন মারা যায় তখন তারা মাটির সাথে মিশিয়ে দিতে সহযোগ করে কে বলতো বিয়োজকগুলো। বিয়োজকের মধ্যে অন্যতম একটু উপাদান ছিল কে ব্যাকটেরিয়া। তাহলে এখানে দেখো এই যে এটা মাটি উর্বরতা কিন্তু বৃদ্ধি করে সেই মানে জীবগুলাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মাধ্যমে। ওকে, নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন শব্দটা তোমরা অনেকেই অনেক সময় শুনে থাকবা যে নাইট্রোজেনকে কি করে বলতো আবদ্ধ করে। কোথায় বলতো সিম জাতীয় গাছগুলার নডিউল শিকড়ের মধ্যে বিভিন্ন ধরনের আছে, এগুলো নাইট্রোজেনকে আবদ্ধ করে থাকে। দেখো যে অ্যাজোটোব্যাক্টার, তারপর সিউডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসাবে মাটিতে স্থাপন করে। ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ঠিক আছে। আবার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে কে বলতো রাইজোবিয়াম, মনে রাখতে হবে। ওকে, ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে। তাহলে এটা কী করে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। বাংলাদেশের দেখো মসুর ডালের মূলে নডিউল তৈরি করে রাইজোবিয়াম গণের 3টি প্রজাতিগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না, শুধু মনে রাখতে হবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো করে থাকে আর কি। আর বাংলাদেশের 3টা প্রজাতি আছে। বাংলাদেশের দেখো পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর তরুণ বিজ্ঞানী মোহাম্মদ হারুন সাহেব যে কোনো একজন আছে যেটা ব্যাকটেরিয়া আবিষ্কার করেন আর কি, নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এখন দেখা যেটা আছে নাইট্রিফিকেশন, এটা একটু ইম্পর্টেন্ট। নাইট্রিফিকেশন বলতে কী বোঝায়? অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করাকে বলা হয় নাইট্রিফিকেশন। পরীক্ষা আসতে পারে অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করার প্রক্রিয়াকে কী বলা হয়? নাইট্রিফিকেশন বলা হয়। এটা আসলে কীভাবে হয়? সাধারণত এটা 2 ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথম ধাপে কী হয়ে থাকে? প্রথমত দেখো যে নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস এইগুলো মনে করো ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইডে পরিণত করে। পরবর্তী উপধাপে কী করে? নাইট্রোব্যাক্টার কী করবে? এই নাইট্রাইডকে নাইট্রেটে পরিণত করে। আমরা তো একটু আগে বললাম অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করার প্রক্রিয়াকে কী বলা হয়? নাইট্রিফিকেশন। তাহলে হয়ে গেল, নাইট্রিফিকেশন হয়ে গেল। কিন্তু হবে 2টা হবে। প্রথম ধাপে অ্যামোনিয়াতে কী হবে? নাইট্রাইট হবে, তারপরে কী হবে? নাইট্রেট থেকে নাইট্রেট। ওকে, আসলে বুঝতে পারছো? ওকে, তাহলে বুঝলাম। এখন দেখো পতঙ্গ নাশক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এগুলো দেখলাম। হেডলাইনগুলো আগে মুক্ত করবা, আগে হেডলাইন মুক্ত করে নিবা, দেন তারপরে তার বিস্তারিত বলবা, ঠিক আছে। হেডলাইন মুক্ত করলে বানায় লিখতে পারবো, বা হেডলাইন দেখেও কী করবে মার্ক দিতে পারে। ওকে, আসলে ভেতরে পড়ার তো সুযোগ নাই, খাতাকার সময়গুলো দেওয়ার সুযোগ আছে। আগে হেডলাইন মুক্ত করবা, দেন পশুখাদ্য বা সিলেজ তৈরি করা হয়। পশুখাদ্য বা সিলেজ তৈরি করতে সহায়তা করে। দেখো আমি একটা ভিডিও বানাইছি রিসেন্ট কিছুদিন আগে, দেখবা যে দেখো পশু আসলে কি করে বলো তো। পশু আসলে মনে করো কি খায়? ঘাস, খড়কুটা খায়। এগুলোর মধ্যে কী থাকে বলো তো? শর্করা জাতীয় খাবারই থাকে, তাই না। স্টার্চ থাকে না, শর্করা জাতীয় খাবার, সেলুলোজ থাকে, শর্করা জাতীয় খাবারই থাকে মোটামুটি। তো আসলে তাহলে গরু তাহলে মনে করো প্রোটিন পায় কোথা থেকে, আমিষ পায় কোথা থেকে? তার দেহে এত মাংস, যেটা আমাদের আমিষের উৎস, তাহলে আমিষটা কীভাবে তৈরি হলো?
তার থেকে আমরা প্রোটিন সমৃদ্ধ একটা খুবই গুরুত্বপূর্ণ পানীয় পেয়ে থাকি দুধ, এটা কোথায় ঠিক হলো? তো সে তো খাচ্ছে হলো খড়কুটো, আমিষ হচ্ছে কীভাবে? তাহলে এখানে কথা হলো তাকে তো আমরা আমিষ দেই না, কুড়া বসিও তো হয়। কুড়া বসিয়ে খায়। কুড়া বসিয়ে বলতে কি আমিষ আছে? নাই, ওটাও তো কি শর্করা জাতীয় হবে না, আঁশ। ওটা কি মনে করো গুঁড়া ভুসি, কি ভুসি বলতে যেমন আমরা গুঁড়া টোজে দেখি ধানের উপরে কাভারিংটা, এটা কি আমিষ? অবশ্যই না। এটা অবশ্যই যদি জন্ম করো যে ধান পাকে নাই তখন উপরটা খোলো, তার মানে কি ঘাসের মতোই না, মানে এটা কি সেলুলোজ নির্মিত, তাই না? তার মানে এইগুলাতে কিভাবে খাচ্ছে, এই যে ব্যাকটেরিয়ার পাকস্থলিতে, মানে কি ব্যাকটেরিয়ার পাকস্থলী না, গরুর পাকস্থলিতে। গরুর পাকস্থলিতে বিভিন্ন 4টা পার্ট, আমাদের পাকস্থলিতে একটা অংশ, কিন্তু গরুর পাকস্থলী হলো 4টা অংশ বিভক্ত। একটাই আছে রুমেন, আছে একটা বড় একটা পার্ট রুমেন, আমার একটা ভিডিও আছে দেখি, আমি তোমাদের লিঙ্ক দেবো না। তো রুমেনের ভেতরে মেনলি কী হয়, অনেকগুলো ব্যাকটেরিয়া থাকে, অণুজীব থাকে। তো ওই ব্যাকটেরিয়াগুলো কী করে, এই যে এগুলাকে ভাঙে, বুঝছো, ভেঙে ভেঙে এগুলো প্রোটিন তৈরি করতে সহায়তা করে, ঠিক আছে? এগুলো পুরোপুরি মেকানিজম পড়ি আর কি। অর্থাৎ এই যে গরুতে প্রোটিনটা কীভাবে পাচ্ছে, না সরি বিষয়টা ভুলো, এগুলো একটু বলো। আসলে ওখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ব্যাকটেরিয়া দেহ প্রোটিন নির্মিত হতে পারে না, তা তো আছে, প্রোটিন আছে এখানে। বিষয়টা কথা হলো এখানে অণুজীবগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলা তার সংখ্যা বৃদ্ধি করতে পারে ওই যে ইগুলা খেয়ে আর কি, খাবারগুলা খেয়ে, সেলুলোজগুলা খেয়ে ভেঙে ভেঙে সাইজে বড় হয়, দেন ওইগুলাকে আবার গরু হজম করে, বুঝছো, হয়ে তারপরে সে প্রোটিন পাচ্ছে, বুঝতে পারছো? এটাই হলো কথা। তারপরে গরু আসলে প্রোটিন কিন্তু পায়, আসলে অণুজীব থেকে পায় আর কি। তো এইগুলা তো বলছে কৃষিক্ষেত্রে বা দুগ্ধ শিল্পেও পশুর অবদান উল্লেখযোগ্য, তাই না? খাদ্য, পশু খাদ্য হিসাবে ব্যবহৃত খড় জাতীয় পদার্থকে খণ্ড খণ্ড করে কেটে পানি মিশ্রিত করে ল্যাক্টোব্যাসিলাস এর কার্যকারিতা পশু খাদ্য বা সিলেজ তৈরি হয়। ইস্ট মিশ্রিত খাদ্য খাওয়ালে গাভীর দুধের গুণমান আরও বৃদ্ধি পায়, যেটা বললাম আর কি, ওইগুলোই বলছে এখানে। তো দেখো অত দরকার নাই, যেমনি হেডলাইনগুলো মনে রাখবে, একটু মনে রাখবে এগুলো। দেখো ফলন বৃদ্ধিতেও দেখা যায় যে ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয়ে থাকে। এতে দেখা শতকরা হলো 31.8 ভাগ, এবং গমের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে, দেখা যায় 20.8 ভাগ বাড়ানো সম্ভব হয়েছে ব্যাকটেরিয়া প্রয়োগের মাধ্যমে। শিল্পক্ষেত্রে দেখো এগুলো কিছু আছে, হেডলাইনগুলো দেখবা, একটু পড়বা। দুগ্ধ শিল্পেতে যেটা বললাম, একটু আগে বললাম, এগুলো অনেক উপকারিতা আছে। পাট শিল্পে ব্যবহার করা হয়ে থাকে, পাটের আঁশ ছাড়াতে ব্যবহার করা হয়ে থাকে, মানে উপকার করে থাকে আমাদের। চামড়া শিল্পে ব্যবহার করা হয়ে থাকে, এগুলো নামগুলো মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট না, শুধু নামটা মনে রাখলে ইম্পর্টেন্ট, কী কী কাজ করা হয় আর কি। ওকে, তারপর দেখো মানব জীবনে যদি বলি আমরা, সেলুলোজ হজম বলতে কি আসলে আমাদের, আসলে এটা সেলুলোজ হজমে শক্তি দেয় না, বাট সেলুলোজ মানব জীবন বলছে না। হ্যাঁ দেখো, এটা দেখো গবাদি পশু ঘাস খড় প্রভৃতি খেয়ে থাকে, এদের প্রধান উপাদান হলো কি সেলুলোজ, এবং গবাদি পশুর অন্তরে অবস্থিত এক প্রকার ব্যাকটেরিয়া সেলুলোজ হজম করতে প্রত্যক্ষ কী করে বলো তো, সাহায্য করে, তাই পশুপালন সহজ হয়। ওকে, ভিটামিন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, এগুলো একটু পড়বা। জিন প্রকৌশল তো আমরা জানি, ব্যাকটেরিয়ার মধ্যে কী করা হয়, আমাদের কাঙ্ক্ষিত জিনের ক্লোনিং করা হয়ে থাকে, তাই না? জিন প্রকৌশল পড়ছো না ছোটো ক্লাসে? আচ্ছা, তাহলে হলো পরিবেশ উন্নয়নে আবর্জনা পচনে সহায়তা করে আমরা জানি। ওকে, পানি শোষণ ব্যবহার করে, তেল অবসানে মানে এগুলোকে দেখবে একটু, বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। তো ব্যাকটেরিয়ার অপকারিতার মধ্যে কি আছে, এগুলো একটু রিডিং দিবা, বুঝছো হেডলাইনগুলো। অপকারিতার মধ্যে কি আছে, তো ব্যাকটেরিয়া আসলে রোগ সৃষ্টি করে থাকে, এটা হলো তার কি বলতো অপকারিতা। মানুষের রোগ সৃষ্টি করে, মানুষের অধিকাংশ মারাত্মক রোগগুলাই কি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। মানুষের যক্ষা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ঠিক আছে, ডিপ্লোককাস নিউমোনিয়া, তার টাইফয়েড, স্যালমোনেলা টাইফি, বুঝছো, এই যে ডিপথেরিয়া, এগুলো সবই কি বলতো আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ। ধনুষ্টঙ্কার বা টিটেনাস, হুপিং কাশি, তো এগুলো কিন্তু সবাই ব্যাকটেরিয়া জনিত রোগ। এখন এখানে কি করতে হবে তোমাদের, এই যে যক্ষা, মানুষের যক্ষা কেন হচ্ছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হচ্ছে। নিউমোনিয়া কেন হচ্ছে, ডিপ্লোককাস নিউমোনিয়া দিয়ে হচ্ছে। এখানে তোমাদের রোগের নামগুলো মুখস্থ করতে হবে, এবং সেটা কোন ব্যাকটেরিয়াতে হচ্ছে সেটা নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো মানুষের রোগ সৃষ্টি, এটা যদি বলি তোমাদের, আচ্ছা এখন এটাও আগে পড়ে নিই, যে যৌনবাহিত কিছু রোগ আছে, এগুলো তো রোগ আমরা পড়লাম এখানে। কুষ্ঠরোগ হয়ে থাকে, আগে দেখা যেত যে সিনেমাতে দেখা যেত যে কুষ্ঠরোগ হলে বনবাস দিয়ে দিত, তাই না? দেখছো কি না? কুষ্ঠরোগ হলে সারতো না, বনবাস দিয়ে দিত, একদম অন্যদের ছড়াইতো যাতে, এই জন্য কুষ্ঠরোগ হলে বনবাস দিত। এরকম অনেক সিনেমা আছে, গায়ের মধ্যে না ধবল সাদা একবারে, ওরকম না, গায়ের মধ্যে কিছু একটা ওঠে আর কি, পরিষ্কার। তো যৌনবাহিত রোগ যদি বলি,
যে সকল রোগ যৌন মিলনের সময় সংক্রমণের মাধ্যমে এক ব্যক্তি হতে অন্য ব্যক্তি ছড়িয়ে পড়ে তাদেরকে যৌনবাহিত রোগ বলা হয়ে থাকে, যেমন গনোরিয়া এবং সিফিলিস। গনোরিয়া এবং সিফিলিস নিয়ে আমরা পরবর্তী একটা চ্যাপ্টার আছে আমাদের জুলজিতে, ওটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব। দেখো, নিশারিয়া গনোরিয়া প্রজাতির ব্যাকটেরিয়ামের সংক্রমণে শ্রেষ্ঠ যৌনবাহিত রোগকে আমরা কী বলে থাকি? গনোরিয়া বলে থাকি আর কি। ঠিক আছে, এটা গর্ভকালীন জটিলতা ছাড়াও নারী পুরুষ বন্ধা হয়ে যেতে পারে আর কি, বন্ধত্ব হতে পারে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, ট্রিপোনেমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়ামের সংক্রমণে শ্রেষ্ঠ যৌনবাহিত রোগকে আমরা সিফিলিস বলে থাকি। তাহলে কোন রোগটা? গনোরিয়া এবং সিফিলিস হলো দুইটা আমাদের যৌনবাহিত রোগ। এই নাম দুটাকে মনে রাখতে হবে যে এগুলো হলো যৌনবাহিত রোগ, গনোরিয়া এবং সিফিলিস। নিচে আসবে, নিচের কোনটি যৌনবাহিত রোগ? গনোরিয়া, আরও উপরে 3টা দেওয়া থাকবে, বা এখানে সিফিলিস দেওয়া থাকলে উপরে 3টা। তাহলে আগে নাম দুইটা মনে রাখতে হবে, গনোরিয়া এবং সিফিলিস। তারপরে যদি একটা কঠিন নাম দিয়ে থাকে, কঠিন কোশ্চেন করে থাকে, সেটা দিতে পারে যে সিফিলিস কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ঠিক আছে, ট্রিপোনেমা প্যালিডাম। আর গনোরিয়া কার জন্য হয়ে থাকে? নিশারিয়া গনোরিয়া। এটা দেখে বুঝতে পারবা যে শেষে কি আছে? গনোরিয়া শব্দটাই আছে, নিশারিয়া গনোরিয়া। তো দেখা যেতে পারে যে এইটা দুইটা উল্টা বলে দিতে পারে, ঠিক আছে, অন্য কিছু ঢুকে দিতে পারে। ওকে, ব্যাসিলাস গনোরিয়া দিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে সমস্যা এটা। আর এখানে যেটা বললাম যে এখানে নাম দুইটা মনে রাখাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, এটাও আসে, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? সেটা সিফিলিস নাম দিল, অন্য কিছু দিতে পারে, ভাইরাস জনিত কিছু নাম। এগুলো তো আসবেই, এই জন্য বললাম উপরে এগুলো সবগুলো নাম মুখস্থ করতে হবে। নিচের কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা মুখস্থ করতে হবে। আর কোন রোগটা, এই বিশেষ করে এইগুলা, কোন রোগটা কোন ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, বুঝছো? এটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্থ করার জন্য। তো এটা একটু সহজ করে দিচ্ছি আমি, সহজ করে দেওয়ার জন্য। শেষ না, দেখো তাহলে এই দেখো, মানব রোগের জীবাণু, বুঝছো? তাহলে এই যক্ষা রোগ কেন হচ্ছে? এই যে টাইফয়েড, এগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে এখানে, এখান থেকে সুন্দর করে নোট করে নিতে পারো, ঠিক আছে? ওকে ওকে। আবার দেখো, এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা বললাম, গনোরিয়া, আর হলো কি বলতো? সিফিলিস। ওকে, সিফিলিসটা উল্টো বলে গেছে, যাই ওখান থেকে পড়িনি, ঠিক আছে, এটা ভুল হয়েছে। ওকে, তাহলে দেখো এগুলো পড়লাম। ওকে, এখন দেখো যেটা এখানে পড়তে হবে আমাদের, ব্যাকটেরিয়া জনিত কিছু রোগের নাম রাখতে হবে যেগুলো আমাদের মানুষের মধ্যে মেইনলি হয়ে থাকে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসবে নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। আমি যদি তোমাদের মনে করো শুধু নর্মালি ব্যাকটেরিয়া পড়ানোর পরে এমসিকিউ দেয়, তার মানে তো সবই ব্যাকটেরিয়া জনিত রোগ। বাট পরীক্ষা যখন দেখবা অনেক ধরনের রোগ আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ম্যালেরিয়ার মধ্যে আবার ছত্রাক, শৈবাল আছে, সেক্ষেত্রে কিন্তু কনফিউশন হয়ে যাবে। সো এগুলো ছন্দ যেমন রাখবা। আগের একটা ছন্দ দিয়েছিলাম, এখানে একটা ছন্দ আছে। ছন্দ কি আছে এখানে বলো তো? গনি মিয়া যদি ধোকাটা খায়, গনি মিয়া যদি ধোকাটা খায়, বুঝছো? তো ধোকাটা খালি কি হবে? অনেক কিছু হতে পারে। সেটা কি বলো তো? যদি গতে হলো গনোরিয়া, বানান ভুল হয়েছে, গনোরিয়া। তার নিতে হলো কি? নিউমোনিয়া। তারপরে ময়েশিয়ার মিতে কি বলতো? মেনিনজাইটিস। ইয়াতে হলো আমাশয়, ঠিক আছে, ইয়াস। তারপর জতে হলো যক্ষা, দিতে হলো ডিপথেরিয়া, দিতে ডিপথেরিয়া, ধতে ধনুষ্টঙ্কর, কতে কলেরা, কাশি, কুষ্ঠ, কলেরা, কাশি, কুষ্ঠ, কতে কলেরা, কাশি, কুষ্ঠ, কতে কলেরা, কাশি, কুষ্ঠ মনে রাখবে। টতে হলো টাইফয়েড, ঠিক আছে, এমনি মনে খাইতে সবগুলোকে খায়। দেখো তাহলে ধোকা খাইছে তো, দেখো এখন তাহলে এইভাবে কিন্তু মনে রাখবা নামগুলো। ওকে, তারপরে এখানে দেখো যেটা আছে অন্যান্য প্রাণীর রোগ। কিছু প্রাণী যেমন গরু, মহিষে কী কী রোগ হতে পারে এগুলো একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট না অতটা। মানুষের রোগ নিয়ে পারি না, আর গরু, ছাগল। দেখো, উদ্ভিদের কিছু রোগ সৃষ্টি করে থাকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে কিছু কয়েকটা। যেমন বিভিন্ন ফসলি উদ্ভিদের অনেক রোগ ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, এতে ফসলের ফলন অনেক কমে যায়, আমরা জানি। যেমন গমের টুমরো রোগ, টুমরো কাদের হয়? গমের টুমরো রোগ। আবার হলো ধানের পাতা ধসা বা লিফ ব্লাইট রোগ, বুঝছো? এটা ইম্পর্টেন্ট রোগ, বিস্তারিত আছে আর কি। ওকে, যা কার কী রোগ হচ্ছে একটু দেখে নেবে, একটু রিডিং দেবে, অতটা ইম্পর্টেন্ট নয় এগুলো। এখন দেখো যে খাদ্যদ্রব্যের পচন এবং বিশুদ্ধকরণ। আমি তো জানি আমাদের খাবার পচে কেন? ব্যাকটেরিয়ার কারণে পচে। ওকে, এখন দেখো যে ক্লামোডোমোনাস বোটুলিনিয়াম নামক ব্যাকটেরিয়া খাদ্যের বোটুলিন নামক বিষাক্ত তৈরি করে থাকে, এতে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, যাকে বোটুলিজম বলে। দুঃখজনক বিষয় হলো কি, বোটুলিজম অনেক প্রতিকূল পরিবেশও ঠিক থাকতে পারে। দেখা যায় অনেক সময় এর অনেক প্রজাতি দেখা যায় আমাদের ফ্রিজের ভেতরে জন্মে, খুবই মারাত্মক। ওকে,
তাহলে দেখো পানি দূষণ যদি বলি, এটা করে থাকে, এগুলো পড়বা একটু। কোলিফর্ম ব্যাকটেরিয়া সাধারণত পানিকে পানের অযোগ্য করে থাকে, সাধারণত মল দিয়ে দূষিত করে আর কি। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মল দিয়ে পানিকে দূষিত করে থাকে? কোলিফর্ম ব্যাকটেরিয়া। ওকে। মাটির উর্বরতা বিনষ্টকরণ করে থাকে, যেমন নাইট্রিফিকেশন না, ওই আবার কিছু আছে দেখো, নাইট্রেট জাতীয় উপাদান মাটিকে উর্বর করে, কিন্তু কতিপয় ব্যাকটেরিয়া কি আছে, ব্যাসিলাসে যে নামটাম দেওয়া আছে নাইট্রিফিকেশন পরীক্ষায়, মাটিস্থ নাইট্রেটকে ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে, তাতে কী হবে? নাইট্রিফিকেশন ব্যাহত হবে। ওকে, এগুলো একটু রিডিং দিবা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না দিবা। ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক বলতে কী বোঝায়? ব্যাকটেরিয়া বলতে যেটা আমাদের রোগ সৃষ্টি করতেছে, অ্যান্টিবায়োটিক বলতে এমন একটা মেডিসিন যেটা আমাদের ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া দুই ভাগে কাজ করে, কেউ করে আমাদের, কেউ হলো ব্যাকটেরিয়াসিডাল, কেউ হলো ব্যাকটেরিয়াস্টেটিক। অর্থাৎ মানে কি? অর্থাৎ আমাদের ভেতরে যে ব্যাকটেরিয়া তৈরি হলো, কেউ সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, আরেকটা হলো যে আমাদের দেহের ভিতরে ব্যাকটেরিয়াকে প্রজনন করতে দেয় না, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করতে দেয় না। তো ব্যাকটেরিয়া দুইভাবে কাজ করতে পারে। কিছু আছে ব্যাকটেরিয়াসিডাল, যেটা যে ব্যাকটেরিয়াকে মারে, এটা হলো এরকম এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, আর কিছু অ্যান্টিবায়োটিক আছে ব্যাকটেরিয়াকে প্রজনন করতে দিবেন, শেষ। দুইভাবে কাজ করতে পারে। ওকে, এটা বলা আছে ব্যাকটেরিয়াসিডাল, ব্যাকটেরিয়াস্টেটিক। ওকে, আদর্শ অ্যান্টিবায়োটিক, যে একটা অ্যান্টিবায়োটিক আদর্শ কিনা এটা কিভাবে বুঝবো? মানে কী কী তার গুণ থাকতে হবে? এক নম্বর যদি বলি সিলেক্টিভ টক্সিসিটি, অর্থাৎ ব্যাকটেরিয়া ধ্বংস করবে, মানবদের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? শুধুমাত্র ব্যাকটেরিয়ার কোষকে ধ্বংস করবে। একটা ন্যারো স্পেকট্রাম, অর্থাৎ আমার যে কাজ দরকার শুধু সেই কাজটা করবে, আদার কোনো কাজ করবে না। অর্থাৎ ইফেক্টিভ ইন স্মল ডোজ, অর্থাৎ ক্ষুদ্র মাত্রায় কার্যকরী, অল্প ওষুধ দিলেই কাজ যাতে করে। মিনিমাম সাইড এফেক্ট ফর দ্য হোস্ট, যে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম দেখাবে। লো কস্ট, মূল্য কম হবে। লং নর্মাল সেফ লাইফ, অর্থাৎ দীর্ঘদিন লং টাইম ব্যবহারে এটা সেফ থাকবে আর কি। দীর্ঘদিন ব্যবহার হবে, তেমন কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না, ঠিক আছে? দীর্ঘ সময় কি থাকবে, মানে দীর্ঘ, এটা লং নর্মাল সেফ লাইফ, দীর্ঘদিন ধরে ব্যবহারে ওটা কোনো সমস্যা হবে না, এটা তো একটা কথা। তারপরে কি হবে? দীর্ঘ সময় ধরে ক্রিয়াশীল হবে এবং রাখার জন্য কোনো বিশেষ ব্যবস্থা লাগবে না। সিম্পল ডোজ ইনস্ট্রাকশন, অর্থাৎ সহজে কী করা যাবে বলো তো? প্রয়োগ ব্যবস্থা থাকবে। ওকে, ডোজ তো বিভিন্ন থাকতে পারে, যেমন ট্যাবলেট হিসেবে থাকে, ইঞ্জেকশন হিসেবে থাকে, ঠিক আছে? পাউডার এক ধরনের ডোজ থাকে, এই বিভিন্ন ধরনের থাকে। তো এটা সিম্পল একটা ডোজ থাকতে হবে যেটা সহজে প্রয়োগ করতে পারে, যেমন ট্যাবলেট সহজে আমরা খাইতে পারি। ইঞ্জেকশন দিলে তো ওটা দেওয়ার মানুষ লাগে, নার্স লাগবে, তাই না? ঝামেলা তো এইগুলো তো দেয়, ডাক্তারও তো দেয়, তো ডাক্তারদের দেওয়ার কাজ না, তো কাজ হলো নার্সদের। গ্রামে এখন ডাক্তারি চাকরি করতে গেছে, তো গ্রামে ইঞ্জেকশন দেওয়া লাগবে না? ওখানে যেমন গ্রামে গেলে নর্মালি দেখো যে স্যালাইন টেলাইন দেওয়া, ফুসটুস করা, ইঞ্জেকশন দেওয়া হলো নার্সদের কাজ। তাহলে সত্যি কথা বলতে আমি এখনও ভালো করে পাই না ইঞ্জেকশন দেওয়াটা। বাড়িতে নার্সিং স্টুডেন্ট পড়ে ফার্স্ট ইয়ারে, সে কিন্তু পারে, ঠিক আছে? আমার মেডিকেল পরে শেষ হয়ে গেছে, বাট আমি এখনও পাই না। তাহলে এটা কিন্তু কেন লাগবে? গ্রামে গিয়ে যদি বলি আমি পাই না, বলে কী ডাক্তার হয়েছে, ইঞ্জেকশন দিতে পারে, আমার দেওয়ার কি ওটা কাজ, আমি এটা করবো? ওই যে হাসপাতাল ডাক্তার বসে থাকে, ওই কোনো ইঞ্জেকশন দেয় না, কোনো কাজ নেই আর। তাহলে এটা যার যেটা কাজ সেটাই। কিন্তু গ্রামে এই যে এক্সট্রা আমাদের নিজেদের থেকে শিখতে হয়, নিজের দেশ থেকে শিখতে হয়। যেমন আমরা যখন ইন্টার্ন করবো, বা এখন 5th থেকে গিয়ে একটু শিখতে, অর্ডে যখন 7 দিন ক্লাস করবো, তখন যাই নিজের দেশ চাহিদার জন্য নিজের শেখে আর কি। অনেকে এখনও শেখে, যেমন বিভিন্ন ক্লাবে কাজ টাজ করে, তারা নিজেরাই নিজেদের প্রয়োজনে শেখে। তো আমি গিয়ে নার্সদের বললাম যে একটু শিখে দেন, শিখিয়ে দিল, ঠিক আছে? এটা নিজেদের প্রয়োজনে, বা এটা আমাদের কাজ না, বুঝছো? ওকে, যার যে কাজ সেটা করবে। ওকে, তো ব্যাকটেরিয়া কীভাবে, মানুষ মনে করে যে ডাক্তারদের কাজে কোনো ইঞ্জেকশন দেওয়া, তাই না? নার্সদের কাজ কী? ওই সকল নার্সদের কাজ। দেখো, ক্ষুদ্র ব্যাকটেরিয়া কীভাবে বিশালদেহী একজন মানুষকে সংক্রমিত করতে পারে বলো তো? একটা ব্যাকটেরিয়া তোমার দেহের মধ্যে গেল, কিন্তু একটা গিয়ে কী করবে? সেটা অনেক বংশবৃদ্ধি করে, দেখলাম তো ওই দিন আমরা কীভাবে বংশবৃদ্ধি করে। ফলে তো কী করতে পারে? এ তো দেহের খাবার টাবার খেয়ে নেবে, তাই না? খাবার টাবার খেয়ে নেবে, দেন আমাদের দেহের কোষের মেটাবলিজমকে নষ্ট করে দেবে, মানে ব্যাহত করে দেবে। তো এইভাবে দেখা যায় যে আমাদের বিভিন্নভাবে রোগ সৃষ্টি করে থাকে, ঠিক আছে? আমাদের কোনো একটা অঙ্গগুলোকে কী করতে পারে? অকেজো করে দিতে পারে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে আর কি। এগুলো একটু রিডিং দিবা। আবিষ্কার, দেখো আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম কী করে? তিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, ঠিক আছে? হ্যাঁ, পেনিসিলিন, হ্যাঁ, নোটা টার্ম নামক ছত্রাক থেকে তিনি সর্বপ্রথম আসলে মানে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। নাম দেন কি বলতো? নাম দেন হলো পেনিসিলিন। তার আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হলো পেনিসিলিন। ওকে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে এটা রহিত করে দিয়েছে আর কি।
এই থেকে তিনি আবিষ্কার করেন, মানে যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন তার নাম দেন হলো তিনি পেনিসিলিন। ওকে ওকে, যদিও তিনি সর্বপ্রথম একটা আবিষ্কার করেন কত সালে, 19 সালে, কিন্তু কাজ শুরু হয়ে হলো 40 সালে। 1929 সালে আবিষ্কার করেন, বাট কাজ শুরু হয়ে হলো, মানে এটা আর কি ব্যবহার উপযোগী হয়ে হলো 1940 সালে আর কি। অ্যান্টিবায়োটিককে তোমরা বোঝো, এটা সাধারণত আমাদের কী করবে, ব্যাকটেরিয়াকে মারবে, তবে কিছু কিছু অন্য ধরনের অণুজীবকে মারতে পারে আর কি। ওকে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অণুজীব, কিছু কিছু অণুজীব আছে কী করে বলো তো, অ্যান্টিবায়োটিক দ্বারা মারা যায় না আর কি, আছে এরকম, এগুলো পড়বা। ওকে, দেখি শেষ হলে আমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটু বলবো। তারপর দেখো যে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য ক নাম্বার আসতে পারে, এগুলো পড়ানোর কিছু নয়, তোমরা জানো এগুলো, যেহেতু ভাইরাস একটা পড়া হয়েছে পারবা। ব্যাকটেরিয়ার জন্য রোগগুলো কী কী আছে, অনেকগুলো রোগ আছে, ঠিক আছে, যেগুলো একটু আগে বললাম। এখন দেখো যে ব্লাইট রোগটা, যেটা ধান গাছের মেনলি হয়ে থাকে, এই রোগটা আসলে কি যদি একটু বলি। এই রোগটা দেখো এই যে এরকম হয়ে যাবে, ধান গাছের পাতা দেখো গোড়া এইভাবে মরা মরা হবে না, এই যে লাল লাল হয়ে গেছে, এই দেখো পাতাগুলো লাল হয়ে, দেখো পাতা লাল হয়েছে, তাই না, এই যেখানে যদি দেখো এইভাবে পাতা অর্ধেক কী হবে, মরে যাবে, লাল হয়ে যাবে, এটাকে বলা হয় ব্রাইট রোগ, ঠিক আছে, এই যে এরকম হয় ধান গাছের ব্রাইট রোগ বলা হয়ে থাকে, দেখি ব্রাইট রোগ। ওকে, তো এখানে কী জানতে হবে, এই ব্রাইট রোগটা আসলে কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, ঠিক আছে, জ্যান্থোমোনাস ওয়ারাইজির কারণে হয়ে থাকে। এটা আসলে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে, স্পোর তৈরি করতে পারে না, এদের কোনো ক্যাপসুল নেই, এটি একটি কি ফ্লাজেলা, এটির কি থাকে, তবে একটি ফ্লাজেলাম থাকে। গুরুত্বপূর্ণ তথ্য কি জানতে হবে, অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা, মেইনলি হলো 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং উচ্চ জলীয় বাষ্প, বৃষ্টি বা জমিতে অধিক পানি থাকলে এই রোগে কী করতে পারে, এই রোগে সহায়তা করে আর কি। সাধারণত হলো আগস্ট এবং সেপ্টেম্বর মাসের দিকে এ রোগের সূচনা হয়ে থাকে। ব্লিচিং পাউডার, জিঙ্ক সালফেট 2% দিয়ে বিষ শোধন করলে রোগ আক্রমণ মানে অনেকাংশে কমে যায় আর কি, বা বহুলাংশে কমে যায়, বুঝতে পারছো। এইগুলো বেশি মেইনলি ইম্পর্টেন্ট, এইটুকু তথ্যগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। এখানে দেখো অনেক অনেক কথা বলা আছে, সব কিছু মনে রাখতে হবে না, কিন্তু আগে পড়তে হবে না, পড়তে হবে সেভাবে, বই দিয়েছে এবার রিডিং দিবা, দিয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো একটু জায়গা নিবা, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি, ঠিক আছে, এগুলো পড়বা। এখানে দেখো লক্ষণগুলো কী কী, অনেক লক্ষণ দেওয়া আছে, একবার রিডিং দিবা, ঠিক আছে। ওকে, রোগের প্রতিরোধ বা প্রতিকার বা প্রতিরোধ কী কী আছে এগুলো বললাম, যেগুলো ইম্পর্টেন্ট আমি লাইনগুলো আমি তুলে দিয়েছি ওখানে, 2টা লাইন 3 লাইন, এগুলো একটু পড়বা। যেগুলো ইম্পর্টেন্ট না তো পরীক্ষায় আসবে এইভাবে, এরকম না, তো পড়তে হবে, ঠিক আছে, দিতে পারে। কলেরা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ, কাদের হয়ে থাকে, মানুষের হয়ে থাকে, ঠিক আছে, এটা একটা পানিবাহিত রোগ, ঠিক আছে। কলেরা কেন হয়, রোগ জীবাণুটা কি, ভিব্রিও কলেরা, এই ব্যাকটেরিয়ার কারণে মেইনলি রোগটা হয়ে থাকে, ছড়ায় কিসের মাধ্যমে, পানির মাধ্যমে। ওকে ওকে, এটা হলো একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মনে রাখতে হবে। রবার্ট কক সর্বপ্রথম কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন, নামটা মনে রাখতে হবে, কলেরা রোগের জীবাণু কে আবিষ্কার করেন, রবার্ট কক। ওকে ওকে ওকে, তারপরে কলেরা রোগের জীবাণু দেহে কি ক্ষুদ্রান্তে কী করে, মিউকাসের সাথে লেগে যায় এবং কলেরাজেন নামক এক ধরনের টক্সিন মিশ্রিত করে। এবং কলেরাজেন একটি কি বলতো, এন্টারোটক্সিন। এন্টারোটক্সিন বলতে এমন এক ধরনের বিষ যেটা আসলে কি আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে গিয়ে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন কলেরার মধ্যে এশিয়াটিক কলেরা সব থেকে মারাত্মক, মনে রাখতে হবে কোন কলেরাটা সবথেকে বেশি মারাত্মক, এশিয়াটিক কলেরা, মানে এশিয়া এরিয়ার মধ্যে যেটা ছড়িয়ে থাকে আর কি। ওকে, রোগের লক্ষণগুলো কী কী, কলেরা ডায়রিয়া তো বুঝোই তো, এখানে কলেরা রোগের প্রধান লক্ষণ হলো উদারময় বা ডায়রিয়া, ঠিক আছে, পাতলা পায়খানা হবে। প্রথম দিকে পাতলা পায়খানা তো নর্মাল হতে পারে, কিন্তু শেষের দিকে কী হবে, পাতলা পায়খানার কোনো কন্টেন্ট থাকবে না, শুধু কী থাকবে, চাল ধোয়া পানির মতো থাকবে, এটা মনে রাখতে হবে। পায়খানা প্রথম দিকে মল থাকে, পরে চাল ধোয়া পানির মতো শুধু পানি নিতে হবে। ওকে, রোগীর দেহে জ্বর থাকে এবং বমি হতে পারে। নারীর গতি খুবই ক্ষীণ হবে, কারণ দেহ থেকে অধিক পরিমাণে পানি বের হয়ে যাবে, ডিহাইড্রেশন হবে, দেহে পানি থাকবে না, সেক্ষেত্রে কী হবে, ব্লাড ভলিউমটা কমে যাবে, দেহ কী হয়ে যাবে, ব্লাড ভলিউম কি কমে গেলে কী হয়, ব্লাড প্রেশার কমে যাবে, সেক্ষেত্রে তোমার দেহটা কী হবে, ঠান্ডা হয়ে আসবে, ঠিক আছে, ক্ষীণ হয়ে আসবে। ওকে, নারীর গতি খুবই ক্ষীণ হয়, নারীর গতি মানে কি, নারী নড়চড়া করে না, নাভি নড়চড়া করে না নাকি, নারী বলতে পালস রেটটা কী হবে, ক্ষীণ হয়ে যাবে, এখান থেকে জোর জোর শব্দ হচ্ছে, মনে হচ্ছে ধাক্কা দিচ্ছে, বাট তখন দেখা যাবে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে, তখন ব্লাডই তো নাই ভেতরে, তাই না, ব্লাডই ভেতরে নেই, তার চাপ দেবে কেমন, অতটা দিতে পারবে না। ওকে, এবং শরীর ঠান্ডা হয়ে যায়, রক্ত প্রবাহ কমে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, রক্ত পরিমাণ তো কমে গেছে, তার মানে কী হবে, ঘাটতি দেখা দিবে। ওকে, রোগী অচেতন হয়ে যায়, দেহে মাংসপেশি সংকোচন এই রোগের একটি প্রধান লক্ষণ, মনে রাখতে হবে, কী হবে, মাংসপেশি সংকোচন হয় আর কি।
ক্রাম্প হয়। বমি, ঘন ঘন পানির ন্যায় পায়খানার ফলে রোগীর দেহে কী হবে? পানি শূন্যতা, যেটা বললাম, পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হবে। এই কথাটা আগে বললে কিন্তু আগের দিনগুলো সহজে বুঝতাম। তো পানি শূন্যতা দেখার কারণে ওইগুলো হয় আর কি, ঠিক আছে? কারণ পানি বের হয়ে যাচ্ছে, সাথে লবণ বের হয়ে যাচ্ছে, ইলেকট্রোলাইট বের হয়ে যাচ্ছে, এতে করে কী হবে বলো তো? ব্লাড প্রেশার ফল হয়ে যাবে। আর ব্লাড প্রেশার ফল হয়ে গেলে এই কাজগুলো হয়ে থাকে। ব্লাড ভলিউম কমে গেলে কী হবে? ব্লাড কমে যাবে না, ব্লাডের ঘনত্ব বেড়ে যাবে, এখানে প্লাজমা প্রোটিনের ঘনত্ব বেড়ে যাবে, এগুলো আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে। এবং দেখা যায় মস্তিষ্কে রক্ত প্রবাহটা কমে যাবে, সেক্ষেত্রে রক্ত প্রবাহ কমে গেলে কী হবে? অক্সিজেনটা কমে যাবে, সেক্ষেত্রে ঝামেলাগুলো অজ্ঞান হয়ে যাবে। এর কারণে কি? প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। দেহের ভেতরে তোমার পানি নেই, প্রস্রাব হবে কেমনে, তাই না? প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এমনিতে দেখবা গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম থাকে, কিছুদিন আগে ছিল গরম, তখন কিন্তু প্রস্রাবের রেটটা কমে যায়, তাই না? শীতকালে কিন্তু দেখো বারবার দেওয়া লাগে। তো এখানে দেখবা বিষয়টা যে রোগীর কি প্রচণ্ড পিপাসা হবে, কেন? তখন দেহে থেকে পানি বের হয়ে যাচ্ছে। খিঁচুনি দেখা দিতে পারে, রক্তচাপ বা তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা কত থাকে? 95 থেকে 96 ফারেনহাইটে নেমে আসে। রোগের প্রচণ্ডতার রোগীর চোখ, আচ্ছা বলো নর্মাল টেম্পারেচার কত আমাদের? 6। ওকে। তো রোগের প্রচণ্ড না 6 রোগের 6 দাম না? হ্যাঁ, রোগের প্রচণ্ডতায় রোগীর চোখ বসে যায় এবং দেহ বিভিন্ন হয়ে যায়, চামড়া কুঁচকে যেতে পারে, তখন পানি নেই, তো ডিহাইড্রেট হয়ে গেছে, ঠিক আছে? ওকে। এবং ব্যাপক পরিমাণে শরীর থেকে পানি এবং ইলেকট্রোলাইট হারানোর ফলে রক্ত প্রোটিনের মাত্রা কী হবে? বেড়ে যাবে, ফলে রোগী মারা যেতে পারে। এছাড়া রক্ত সংবহনতন্ত্র অচল হলে রোগী মৃত্যুবরণ করতে পারে। ওকে। প্রতিকার কী করতে হবে আমাদের? যদি কেউ মনে করে এরকম হলো, কলেরা হলো, সেক্ষেত্রে সবথেকে বড় করণীয় হলো যে আমাদের দেহ থেকে লবণ এবং পানি বেড়ে যাচ্ছে, তার মানে কী দিতে হবে? এই ডিহাইড্রেশনটা কারেকশন করতে হবে, স্যালাইন দিতে হবে, নর্মাল স্যালাইন। যদি না খাইতে পারে কী করতে হবে? আইবি দিতে হবে, অর্থাৎ ইঞ্জেকশন, মানে আমাদের যে স্যালাইন দিতে হবে, আইবি ইন্টারভেনাসলি দেওয়া লাগবে। ওই স্যালাইন যে আমি বলি না, দেখি না নর্মালি, ওটা দিতে হবে। আর যদি মুখে খাইতে পারে, মুখে খাইতে হবে, ওআরএস স্যালাইন মুখে খাইতে হবে, ঠিক আছে? না খাইতে পারলে আমাদের আইবি স্যালাইন দিতে হবে। ওকে। তারপর ডাবের পানি দিতে হবে, এগুলো অনেক উপকারী। ওকে। রোগী মুখে খাবার খেতে না পারলে জরুরি ভিত্তিতে শিয়ার মাধ্যমে আইবি ফ্লুইড দিতে হবে। খাবার না খাইতে পারলে এমনিতে নর্মাল কী দিতে হবে? নর্মাল স্যালাইন তো দিতে হবে, সাথে কি গ্লুকোজ দিতে হবে, ডেক্টোজ, ঠিক আছে? ডিএনএসের মধ্যে কী থাকে? নর্মাল স্যালাইন প্লাস গ্লুকোজ সবই থাকে, তো দিতে হবে। রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে, ঠিক আছে? প্রয়োজনে কী দিতে হবে? অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। ব্যাকটেরিয়াল কোনো কারণে হয়ে থাকে, যেমন কলেরা তো কি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, ঠিক আছে? ভিব্রিও কলেরা, সেক্ষেত্রে কী দিতে হবে? আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। মোট কথা, রোগীর দেহে যেন পানি শূন্যতা দেখা না দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কারণ পানি শূন্যতা দেখা দিলেই তো সবগুলো কারণ হলো, তাই না? আমরা যত ধরনের সমস্যা দেখলাম, অজ্ঞান হয়ে যাওয়া, তাই না? ব্লাড প্রেশার কমে যাওয়া, আমাদের নারীর গতি ক্ষীণ হয়ে যাওয়া, সবই কেন হচ্ছে? পানি শূন্যতার কারণে। সো পানি শূন্যতাকে পানি শূন্যতা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। প্রতিরোধগুলো কি? যেহেতু এটা পানিবাহিত রোগ, পানির মাধ্যমে ছড়াই থাকে, সেহেতু আমাদের সবসময় বিশুদ্ধ পানি পান করতে হবে, ঠিক আছে? ওকে, এটা মিল কথা, এগুলো পড়বো আর কি। তো পড়া এটুকুই ছিল এখানে আর কিছু পড়া নেই। পরবর্তী পড়াটা হলো ম্যালেরিয়া রোগ জীবাণু। এখন কথা হলো যে একটু আমরা জিনিস বলবো, এর আগে বলছিলাম তোমাদের, আমি বলবো হলো কি, আর কিছু পড়া আছে, স্লাইড নিয়ে আসছি, সবগুলো বলছি কি? ওকে, সবগুলো বলছি না? তো এখন কিছু বিষয়, যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলছিলাম যে বলবো শেষে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি? ক্লাসে দিয়ে নাকি ক্লাসে বলবো? আচ্ছা, ঠিক আছে।